15 মে তারিখে প্রধান বিচারপতি সূর্যকান্ত ভারতের যুবকদের ককরোচ বলে সম্বোধন করলেন। তারপর থেকেই স্বাভাবিকভাবে তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ককরোচ জনতা পার্টি নামের একটি পার্টিও তৈরি হয়েছে এবং তার ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়ছে। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছি সেই ট্রেন্ড ভালো করে লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। বিচারপতির এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছে, বিচার ব্যবস্থার উপরেও অ্যাটাক করা হচ্ছে। বিশেষ করে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে বেশ কটাক্ষ করা হচ্ছে, এই কলিজিয়াম সিস্টেমকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে জানব বিচারপতিদের নিয়োগের প্রক্রিয়াটা কি, এই কলিজিয়াম সিস্টেমটা কি। আসুন জানি। এই কলিজিয়াম সিস্টেমটা হলো এমন একটা সিস্টেম যে প্রধান বিচারপতিকে কোনো সরকার নিয়োগ করবেন না, সুপ্রিম কোর্টের বিচারকরাই পরবর্তী বিচারককে চুজ করবেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এই যে সিস্টেম, আচ্ছা একটা ভালো উদাহরণ দিয়ে বলি, যে ধরুন আপনার গ্রামে একটা স্কুল রয়েছে, সেই স্কুলে একজন শিক্ষকের দরকার। তো সেই শিক্ষকের প্রয়োজন মেটাতে আশেপাশের গ্রামের কেউ মডল সর্দার বা প্রশাসনিক দপ্তর থেকে কেউ হস্তক্ষেপ করবে না, আধিকারিকরা কেউ হস্তক্ষেপ করলো না। স্কুলের কমিটি, স্কুলের প্রিন্সিপাল সবাই মিলে সিদ্ধান্ত নিল যে স্কুলের সিনিয়র শিক্ষকদের মিলে একটা দল গঠন করলো, 5-6 জনের দল। সেই দলই প্রয়োজনীয় শিক্ষককে নিয়োগ করলো। এই যে দল, এই দলই হলো আপনার বিচার ব্যবস্থায় 5 জনের এই কলিজিয়ামে একজন থাকবে প্রধান বিচারপতি এবং 4 জন মোস্ট সিনিয়র জাজেস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। বর্তমানে এই দলের তাহলে 5 জনের মধ্যে একজন হয়ে গেল সূর্যকান্ত, অ্যান্ড 4 জন হলো জাস্টিস বিক্রমনাথ, অন্যজন হলো জাস্টিস JK মাহেশ্বরী, অন্যজন হলো জাস্টিস BV নাগরত্না অ্যান্ড জাস্টিস MA সুন্দ্রেশ। এই 5 জন হলো এই কলিজিয়ামের সদস্য। এই কলিজিয়াম ঠিক করে যে সুপ্রিম কোর্টের জাজ কে হবেন, হাইকোর্টের জাজ কে হবেন, বা সুপ্রিম কোর্টের জাজকে কখন কোথায় কাকে ট্রান্সফার করতে হবে, এই সমস্ত বিষয়গুলো দেখে থাকে। এই কলিজিয়াম একজনের নাম চুজ করলো, চুজ করার পর সেই নামটি পাঠায় কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকার তখন ইন্টেলিজেন্স ব্যুরোর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেক করে। ব্যাকগ্রাউন্ড চেকের পর সেই নাম আবার কলিজিয়ামে ফেরত পাঠায়। ফেরত পাঠানোর পর আবার চেকের পরে সেই নাম রাষ্ট্রপতির মিনিস্ট্রি অফ ল এর কাছে গিয়ে পরবর্তীতে রাষ্ট্রপতির স্বাক্ষর এবং আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের জাস্টিস, চিফ জাস্টিস হিসেবে শপথ গ্রহণ করেন। এই হলো সুপ্রিম কোর্টের প্রক্রিয়া। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কলিজিয়ামের পাঠানো নাম যদি কেন্দ্র সরকারের পছন্দ না হয় তাহলে কি হবে? হ্যাঁ, কেন্দ্র সরকার একবার সেটাকে না করতে পারে, কলিজিয়ামকে বলতে পারে যে এইটা আমার পছন্দ হয়নি। কিন্তু পরবর্তীতে যদি কলিজিয়াম আবার সেই নামকেই ঠিক করে যে ইনিই থাকবে, তাহলে সরকারকে কিন্তু সেটা আবার মানতে হবে। এই ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের প্রক্রিয়া। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সাধারণত সিনিয়রিটি কনভেনশন অনুসরণ করা হয়। যদি এই সিনিয়রিটি কনভেনশন মেনেই আগামী দিনে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিলেক্ট করা হয়, তাহলে পরবর্তী বিচারপতি হবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন জাস্টিস বিক্রমনাথ, এবং তারপর হবেন জাস্টিস BV নাগরত্না, এবং তারপর হবেন জাস্টিস PS নরসিমহা। এবার আসি হাইকোর্টের ক্ষেত্রে। হাইকোর্টের ক্ষেত্রেও সিস্টেমটা প্রায় একই রকমের, কিন্তু একটু আলাদা। এখানে কলিজিয়ামটা যে গঠন হয় সেখানে হাইকোর্টের চিফ জাস্টিস থাকে অ্যান্ড হাইকোর্টের 2 জন মোস্ট সিনিয়র জাজেস থাকে। এই কলিজিয়াম চুজ করে একজনকে, এবং এই চুজটা তারা সাধারণত 2 জায়গা থেকে করতে পারে। একটা হলো নিম্ন আদালত থেকে, নিম্ন আদালতের বিচারক, এবং আরেকটা হতে পারে যে সেই লয়ার যার হাইকোর্টে 10 বছরের এক্সপিরিয়েন্স হয়েছে, 10 বছর প্র্যাকটিস করার এক্সপিরিয়েন্স রয়েছে। তাদের মধ্যে থেকে যখন একজন চুজ করলো, সেই চুজ করা নাম প্রথমে রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছে পাঠালো। সেখান থেকে সেই নাম কেন্দ্র সরকারের কাছে গেল, এবং কেন্দ্র সরকার আবার ইন্টেলিজেন্স ব্যুরোকে কাজে লাগিয়ে ব্যাকগ্রাউন্ড চেক
এবং ব্যাকগ্রাউন্ড চেকের পরে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে যায় এবং সেখান থেকে আবার সেই নাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মাধ্যমে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগদান হয়। এই ছিল পুরো প্রক্রিয়া।